আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে আমরা জেনেছি লিনাক্স কি, আর আজকে আমরা জানব লিনাক্সের ইতিহাস। তো লিনাক্সের ইতিহাস জানার জন্য আমাদের চলে যেতে হবে 1991-এ, যখন লিনাক্সের ক্রিয়েটর লাইনাস থরভালডস তখনকার সময়ের অপারেটিং সিস্টেমগুলোর উপর বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে একটি নতুন এবং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বানাবে। তবে 1991-এ যাওয়ার আগে আমাদেরকে সময়ের আরেকটু পিছনে চলে যেতে হবে। সময়টা ছিল 1969, যখন ডেনিস রিচি এবং কেন থমসন একটি অপারেটিং সিস্টেম বানায় যার নাম ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম। আর এই ইউনিক্স অপারেটিং সিস্টেম সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছিল তখন। তবে এই অপারেটিং সিস্টেমের একটি ডাউন সাইড ছিল, এবং তা হচ্ছে এই সিস্টেমের কোডের মালিক ছিল এটিএনটি। এটিএনটি একটি আমেরিকান টেলিকমিউনিকেশন কোম্পানি। এখন আপনি ভাবতে পারেন যে এতে প্রবলেমটা কী। আসলে ইউনিক্সের সোর্স কোডের মালিক যেহেতু এটিএনটি, তার মানে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করার জন্য লাইসেন্সের দরকার হবে, এবং এটিএনটি এর অনুমতি ছাড়া অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে না। আর লাইসেন্স পাওয়ার জন্য যা করতে হবে তা হচ্ছে এটিএনটিকে অর্থ প্রদান করা। তাছাড়াও এখানে আরও অনেক প্রবলেম ছিল। যেহেতু ইউনিক্সের সোর্স কোড এটিএনটি এর প্রাইভেট প্রপার্টি, তাই কেউ চাইলে এটি সংশোধন করতে পারতো না, ডিস্ট্রিবিউট করতে পারতো না, এমনকি শেয়ারও করতে পারতো না। যার ফলে এর উন্নতি এটিএনটি এর চার দেয়ালের মধ্যেই রয়ে গেল, অনেকটা আজকের সময়ে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজের মতো। তবে সব কিছু পরিবর্তন হতে শুরু করে 1983-তে, কারণ এই সময় রিচার্ড স্টলম্যান তৈরি করে গুনু প্রজেক্ট, যার কথা আমরা এর আগের ভিডিওতেও আলোচনা করেছি। এই গুনু প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল একটি সর্বজনীন ফ্রি এবং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম তৈরি করা, যা কিনা ইউনিক্স অপারেটিং সিস্টেমের প্রতিস্থাপক হবে। তবে ইউনিক্স অপারেটিং সিস্টেম অনেক বড় একটি অ্যাপ্লিকেশন ছিল, যাকে প্রতিস্থাপন করা এতটাও সহজ ছিল না। তবে গুনু থেমে থাকেনি, এবং এটি নিজেকে দিন দিন উন্নত করতে থাকে। এবং 1991-এ এসে গুনুর কাছে সকল প্রয়োজনীয় সফটওয়্যার তো ছিল, কিন্তু হার্ডওয়্যারের সাথে যোগাযোগ স্থাপন করবার জন্য কোনো ভালো কার্নেল ছিল না। কার্নেল কি তা ইতিমধ্যে গত ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো যখন গুনু প্রজেক্টের একটি ভালো কার্নেল দরকার, তখনই লাইনাস টরভালডস তার একটি শখের প্রজেক্ট করছিল, যা কিনা হচ্ছে একটি অপারেটিং সিস্টেম তৈরি করা। আর তা নিয়েই তিনি 1991-এর 25 অগাস্ট একটি পোস্ট করেন, যাতে তিনি বলেন যে আই এম ডুইং এ ফ্রি অপারেটিং সিস্টেম, জাস্ট এ হবি, ওন্ট এ বিগ অ্যান্ড প্রফেশনাল লাইক গুনো, ফর 386-486 ক্লোনস। অর্থাৎ সরল ভাষায় বললে তিনি বলেছিলেন যে তিনি একটি অপারেটিং সিস্টেম বানাচ্ছেন যা কিনা হবে ফ্রি, এবং তিনি এটিও উল্লেখ করে দিয়েছিলেন যে এটি একটি শখ মাত্র, এটি গুনুয়ের মতো কোনো বড় বা বৃত্তিধারী প্রজেক্ট হবে না। তবে তিনি তো তখন জানতেন না যে তার এই শখের প্রজেক্ট একদিন পুরো দুনিয়া পরিবর্তন করে দিবে। পরবর্তীতে 1991-এ লিনাক্সের প্রথম ভার্সন রিলিজ হয়, তবে প্রথম ভার্সনে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপর কিছু লিমিটেশন ছিল। তবে 1992-এর শেষের দিকে গুনু জিপিএল লাইসেন্সের আওতায় লিনাক্সের পরবর্তী ভার্সন রিলিজ হয়, আর এর মাধ্যমে গুনু এবং লিনাক্স কার্নেল মিলে জন্ম দেয় একটি নতুন অপারেটিং সিস্টেম, যাকে আমরা এখন গুনু লিনাক্স হিসেবে চিনি। আর এরপর থেকে কি হয়েছে তা আমরা সবাই প্রায় জানি। পুরো বিশ্ব থেকে হাজার হাজার ডেভেলপার তারপর ঝাঁপিয়ে পড়ে লিনাক্সের উপর, এবং সবাই কিছু না কিছু করছিল এটিকে আরও ডেভেলপ করার জন্য। আর তারই ধারাবাহিকতায় লিনাক্স আজকে বর্তমান অবস্থানে পৌঁছেছে। বর্তমানে 93.6% মার্কেট লিনাক্সের দখলে, 85% মোবাইল লিনাক্সের সাহায্যে চলছে, 47% ডেভেলপাররা লিনাক্স ব্যবহার করে, এবং ডেস্কটপ কম্পিউটারের মার্কেটে লিনাক্সের দখল 15%। তো একটি শখের প্রজেক্ট কীভাবে পুরো টেক দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে তা হয়তো এখন আপনারা সবাই জানেন। এই ছিল লিনাক্সের সংক্ষিপ্ত ইতিহাস। পরবর্তী ভিডিও থেকে আমরা লিনাক্সকে প্র্যাকটিক্যালি ব্যবহার করা চালু করে দিব। It's not a game, it's a rich thing.